জামায়াতের আমির শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন যে তারা এখন, আগে 8টা দল ছিলেন একসঙ্গে নির্বাচনী সমঝোতায়, এখন সেখানে আরো 2টি দল যুক্ত হয়েছে। সেই দল দুটি হলো জাতীয় নাগরিক পার্টি মানে এনসিপি এবং কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপি। এই দুটি পার্টি মিলে এখন তারা 10 দলের একটা নির্বাচনী জোট করলো এবং জোটে কে কয়টা আসন পাবে না পাবে এগুলো নিয়ে পরে আলোচনা হবে। যতদূর জানা গেছে এনসিপিকে তারা আসন দিচ্ছে 30টার মতো। 30টা আসন নিয়ে বহুল সম্ভাবনা নিয়ে যে দলটা গঠিত হয়েছিল, তরুণ সমাজের মানে মুখপাত্র হিসেবে যাদেরকে বিবেচনা করা হতো, আন্দোলনের সিপাহসালার হিসেবে যারা নিজেদেরকে দাবি করত, সেই এনসিপি জামায়াতের কাছ থেকে 30টা আসন পেয়ে জামাতের সঙ্গে নির্বাচনী জোট করছে। এর অর্থ হলো তারা যে 30টা জায়গায় নির্বাচন করবে, সেই 30 জায়গায় জামায়াত ইসলাম, ইসলামী আন্দোলন অথবা এই জোটের অন্য 9 দলের কোনো প্রার্থী থাকবে না। আর বাকি যে 270টা আসন আছে সেই আসনগুলোতে এনসিপির কোনো প্রার্থী থাকবে না। এনসিপি তাদের জোটের প্রার্থীদের পক্ষে কাজ করবে, এনসিপির লোকজন, এবং এনসিপির 30টা আসনে জামাত এবং অন্যান্যরা যদি তাদের সেখানে অবস্থান থাকে তারাও তার জন্য ফাইট করবে। এই হলো নির্বাচনী ঐক্যের মূল ভিত্তিটা। এখন সেই ঐক্যের ফলাফল কি হবে, সামনের দিনগুলিতে কেমন হবে নির্বাচন, 30টার মধ্য থেকে এনসিপি কয়টা আসনে জিততে পারে কি জিততে পারে না, এগুলো নিয়ে বিস্তর আলোচনা কিন্তু এখন সামনের দিনগুলিতে আমরা দেখব, আলোচনা হবে। কিন্তু এর মধ্যে যে ঘটনাটা ঘটতে শুরু করেছে সেটা হলো এনসিপি ভাঙতে শুরু করেছে। এনসিপি থেকে এরই মধ্যে তাদের খুবই শীর্ষস্থানীয় কয়েকজন পদত্যাগ করেছেন এবং সেই পদত্যাগগুলি চোখে পড়ে কেন, এনসিপির যে মুখ ছিল, যারা যে লোকগুলিকে এনসিপির মুখ হিসাবে বিবেচনা করা হতো, ফেস হিসেবে বিবেচনা করা হতো, সেরকম একাধিক লিডার কিন্তু অলরেডি পদত্যাগ করেছেন। আমরা এনসিপির মুখ বলতে আপনারা কাকে বুঝেন বলুন? নাহিদ ইসলাম, উনি এই দলের মানে আহ্বায়ক, আক্তার হোসেন উনি দলের সদস্য সচিব, এর বাইরে কে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, এই তো। তার বাইরে কে আরেকজন খুব পরিচিত মুখ, ডাক্তার তাসনিম জারা, তারপরে হলো আবার তাজনুভা জাবিন, উনিও কিন্তু খুবই একটা পরিচিত মুখ। আরেকজনকে সামান্তা শারমিন, এও বেশ পরিচিত মুখ। এই যে লোকগুলো, এদের মধ্যে কিন্তু তাসনিম জারা পদত্যাগ করেছেন শনিবার দিন এবং পদত্যাগ করে বলেছেন উনি এই দলের সঙ্গে আর নাই, এবং ওনাকে যে মনোনয়ন দেওয়া হচ্ছে যে আসন থেকে, সেই আসন থেকে নির্বাচন করবেন এবং স্বতন্ত্রভাবে করবেন। আরেকজন তাজনুভা জাবিন, উনিও বলেছেন উনি এই দলের সঙ্গে থাকবেন না। উনি বিশাল একটা পোস্ট দিয়েছেন, সেই পোস্টে তাদের বিরুদ্ধে অনেক কথা বলেছেন, সেগুলি নিয়ে আমি একটু পরে আলোচনা করব। এবং উনি নির্বাচন আর করবেন না, বাট উনি দলে আর থাকবেন না। আর তারও আগে এই দলটির একজন মানে খুবই পরিচিত নেতা মীর আরশাদুল হক, উনি গত বৃহস্পতিবারে যখন আলোচনাটা শুরু হচ্ছে সম্ভবত তখনই উনি এই দল থেকে পদত্যাগ করেছেন। আর জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন সামান্তা শারমিন। এই সামান্তা শারমিন উনিও বলেছেন যে যদি, উনি পদত্যাগ করেনি এখন পর্যন্ত, উনি বলেছেন যে যদি এনসিপি জামাতের সঙ্গে একটা নির্বাচনী জোট করে, এর জন্য এনসিপিকে কঠিন মূল্য দিতে হবে, এবং তারপরে তারা নিজেদের বক্তব্যগুলো, নিজেদের এই যুক্তিগুলো তারা নানাভাবে জাস্টিফাই করেছেন। আমরা যদি এই যে নেতৃবৃন্দ যারা নাকি পদত্যাগ করেছেন অথবা সমালোচনা করেছেন তাদের বক্তব্যটা একটু শুনি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে তারা কেন এই কথাটি বলছেন। সামান্তা শারমিন স্পষ্টভাবে বলেছেন যে এনসিপির যে এতদিনের যে অবস্থানটা ছিল, তার মূলনীতিটা কি ছিল, যে তাদের যে মূলনীতিটা ছিল সেই মূলনীতির সঙ্গে জামাতের যে রাজনীতি সেটা একদম ভিন্ন। এই হলো ওনার বক্তব্য। এবং উনি বলেছিলেন যে এনসিপিটা গড়ে উঠেছিল যে বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচন তথা সেকেন্ড রিপাবলিককে কেন্দ্র করে। আর এই 3টা বিষয়ে যদি কারোর সঙ্গে আপনি মিত্রতা করতে যান, এই 3টা বিষয় হতে হবে তার পূর্বশর্ত, মিত্রতার পূর্বশর্ত। কিন্তু এই পূর্বশর্তগুলো জামাত ধারণ করে না, কাজে জামাতের সঙ্গে মিত্রতা করা যায় না। এর হলো পুরান একটা রাজনৈতিক ব্যাখ্যা সামান্তা শারমিন দিয়েছেন। এবং তাসনুভা জাবিন, যিনি আজকে রবিবার যিনি পদত্যাগ করেছেন, এবং তিনি
উল্লেখ করেছেন যে উনি কেন পদত্যাগ করেন। তাকে কিন্তু আপনার এই ঢাকা 17 আসনে তাকে কিন্তু প্রার্থীও করা হয়েছিল। তো উনি বলছেন যে উনি নির্বাচনও করবেন না, উনি এখন মানে আর স্বতন্ত্রভাবেও নির্বাচন করবেন না। এবং তিনি কতগুলো কথা বলেছেন যে এমন এক সময়ে এনসিপি এই কাজটা করলো যে যখন নাকি মানে তারা ঠেলতে ঠেলতে আলোচনা করতে 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 এমন এক সময় গেলো যে আগামীকালকে কিন্তু মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, হাতে মাত্র একদিন আছে। এই একদিন সময়ের মধ্যে যদি কোনো প্রার্থী চান যে আমি এনসিপিতে থাকবো না এবং আমি স্বতন্ত্র নির্বাচন করব, সেই সুযোগও আর তারা রাখেনি কিন্তু। কারণ আপনারা জানেন যে আমাদের এখানে উদ্ভট একটা নিয়ম আছে। উদ্ভট নিয়মটা হলো, যদি কেউ স্বতন্ত্র প্রার্থী হতে চান তাকে ওই এলাকার টোটাল যা ভোটার আছে সেই ভোটারের 1% ভোটারের স্বাক্ষরযুক্ত কাগজ জমা দিতে হয়। মানে 1% লোক বলবে যে আমি এই ভদ্রলোককে অথবা এই প্রার্থীকে ভোট দিতে চাই অথবা এই প্রার্থীর ভোটার হওয়া উচিত। এই 1% লোকের স্বাক্ষরযুক্ত কাগজ জমা দেওয়ার পরেই কেবলমাত্র তিনি স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন। এবং উনি যে প্রশ্নটা করেছেন যে আপনি এরকম একটা বড় সিদ্ধান্ত নিলেন, কোনো আলাপ করলেন না, আলাপ না করে আপনি সিদ্ধান্ত নিলেন সবার সঙ্গে এককভাবে, এটা আসলে ঠিক হয়নি। কিন্তু আলাপ একদম হয়নি আমি কিন্তু তাও মনে করি না। কেন? আপনারা জানেন যে ওদের সেন্ট্রাল কমিটিতে 214 জন মেম্বার আছে এনসিপি। 214 জন মেম্বারের মধ্যে এই জামাতের সঙ্গে যাওয়া না যাওয়া নিয়ে যে ভোটাভুটি হয়েছে সেখানে 184 জন সদস্য তারা বলেছে তারা জামাতের সঙ্গে যাওয়ার পক্ষে, আর 34 জন বলেছিল যে তারা জামাতের সঙ্গে যেতে চায় না। কাজেই সংখ্যাগরিষ্ঠের মতের উপর ভিত্তি করেই কিন্তু তারা এই সিদ্ধান্তটা নিয়েছেন। এখন সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে কি বোঝা গেল যে আসলে এনসিপির পলিটিক্সটা এরকম। তারা এটাই করতে চেয়েছিল। এতদিন তারা যে সমস্ত কথাবার্তা বলেছে তার অধিকাংশই ছিল নাটক। এতদিন তারা কি বলেছে, তারা একটা মধ্যপন্থা দল হিসেবে নিজেদেরকে আবির্ভূত করার চেষ্টা করেছে, বলাবলি করেছে তারা একটা গণতান্ত্রিক মধ্যপন্থা টাইপের দল, চরম ডানপন্থী নয়, এগুলো তারা বলেছে। কিন্তু তাদের এই কাজটা কিন্তু সেই তাদের বক্তব্যটাকে ঠিক সেভাবে সমর্থন করে না। আসলে তো তাদের কোনো রাজনীতিই নাই, একটা রাজনীতিহীন একটা দল ছিল এটা। আমরা ভেবেছিলাম যে এদের বোধহয় একটা রাজনীতি আছে, আমাদের ভাবনাটাই ভুল। আসলে ওনাদের কোনো রাজনীতি নাই, ওনাদের কোনো শর্টকাট পথে কিভাবে কিছু একটা পাওয়া যায়। এই যে 30টা আসন পাবে, এই 30 জন চাচ্ছে আমি কিভাবে সুবিধা পেতে পারি। সমস্যাটা হয়েছে কোথায়? আন্দোলনের পর সরকার পতন, আওয়ামী লীগ সরকারের পতনের পর এনসিপি হঠাৎ করে সরকারি দলে পরিণত হয়ে গিয়েছিল এবং সরকারের বিভিন্ন সুযোগ সুবিধারা পেয়েছিল। কেউ উপদেষ্টা হয়েছিল, কেউ উপদেষ্টা হয়নি কিন্তু মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ অবস্থান পেয়েছিল। আবার কেউ কেউ বিভিন্ন জায়গায় প্রভাব বিস্তার করত, তদবির বাণিজ্যে লিপ্ত হয়ে গিয়েছিল। এনসিপি নানা ধরনের অর্থনৈতিক সামাজিক সুযোগ সুবিধা পাওয়া শুরু করেছিল। সেই প্রাপ্ত সুযোগ সুবিধার যে আনন্দ, যে আরাম, যে সুবিধা, সেটা ভোগ করতে করতে তারা ওখান থেকে বের হতে পারছিল না। এই জন্য তারা শর্টকাট পথ খুঁজছিল যে কিভাবে আরো বেশি সুবিধা পাওয়া যায়। এখন তাদের শর্টকাট পথ হলো আমরা অন্তপক্ষে বিরোধী দলে তো থাকবো, বিরোধী দলে থাকলে তাদের একটা সুবিধা হবে, তারা তদবির বাণিজ্য করতে পারবে। অনেকে অবশ্য এমন কথাও বলেন যে এনসিপি আসলে না যেয়ে কোনো উপায় ছিল না। তাদের যুক্তিটা হলো যদি এনসিপি জামাতের সঙ্গে না যেত তাদের কার সঙ্গে যাবে? এনসিপি একা একা সার্ভাইভ করা যাবে না। কেন যাবে না একটু পরে বলছি। ওনাদের বক্তব্য ছিল যদি বিএনপির সঙ্গে যায় তাহলে সরকারি দল হতে পারতো, যদি জামাতের সঙ্গে যায় তাহলে বিরোধী দল হতে পারবে। এটা তারা এই কারণে চাচ্ছে, তারা মনে করে যে তাদের সংখ্যা এত কম যে আগামীতে যদি যখন রেগুলার পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, সেটা জামাতি আসুক আর বিএনপি আসুক, যারাই আসুক, তারা তো আর এই বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে এদের মতো করে এত আন্তরিকভাবে এনসিপিকে প্রোটেকশনটা দেবে না। তখন যদি প্রোটেকশন এনসিপি না পায়, সারা দেশে যে আওয়ামী লীগের নেতাকর্মী আছে তাদের চাপ এই একটা এতিম এনসিপি কিভাবে সহ্য করবে? খুব ভ্যালিড পয়েন্ট। কিন্তু তার মানে আত্মরক্ষার জন্যই তারা আসলে জামাতের সঙ্গে গিয়েছে। আওয়ামী লীগের যে বিশাল দল, সারা দেশে এদের যে জনসমর্থন এবং সারা দেশে এদের যে কর্মী বাহিনী আছে, আপনার কয়জনকে জেলে ঢুকাছেন? কয়জনকে দেশ ছাড়া করতে পারছেন? কয়জন দেশ ছেড়ে পালিয়েছে? সব যোগ করেন আপনি, 1 লাখ হবে না, 1 লাখ হবে না। অথবা 2 লাখ ধরলাম 1 লাখ 2 লাখ।
আওয়ামী লীগের সমর্থকের সংখ্যা তো কোটি ছাড়িয়ে, সে সংখ্যা কি হবে? এগুলো কিছুই করতে হতো না যদি এনসিপি প্রকৃতপক্ষে রাজনীতিটা করত, যদি এনসিপি মানুষের মধ্যে প্রতিহিংসা ছড়িয়ে দেওয়ার চেষ্টা না করত, যদি এনসিপি শর্টকাট পথে বিপুল অর্থ উপার্জনের চেষ্টা না করত। আপনারা দেখবেন এনসিপি সেই সুবিধাবাদী লোকগুলিকে আপনারা চিনেন, আপনারা দেখবেন নির্বাচনের আগে আগে ঠিক তারা দেশ ছেড়ে পালিয়ে যাবে। একজন ছাত্র যার ছাত্রত্ব শেষ হয়নি, সে হঠাৎ করে কি করে যে নাকি একটা সরকারি চাকরির জন্য আন্দোলন করেছে, সে কি করে কোটি কোটি টাকার মালিক হয়, তার হিসাব দিয়ে তারপর তারা দেশ ত্যাগ করবে।